রাজ্য সরকার ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতি 2020 এই বিষয় নিয়ে কেন্দ্রের কাছে মতামত পাঠানোর জন্য আজকেই তৈরি করেছে 6 জনের একটি কমিটি। সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সকল শিক্ষক সংগঠনের সঙ্গে তারা আলোচনা করে তবে 15ই আগস্টের মধ্যে কেন্দ্রকে এই বিষয় নিয়ে মতামত জানাবে। একটু দেখে নি সেই কমিটিতে কারা কারা আছেন। সেই কমিটিতে আছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, রয়েছেন পবিত্র সরকার, অভিক মজুমদার, সব্যসাচী বসু রায়চৌধুরী, সুরঞ্জন দাস এবং সৌগত রায়। আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একটা জিনিস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র সরকার যেভাবে বলছে যে এই শিক্ষানীতি তারা চালু করার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করেছিল, সেই বিষয়কে কার্যত রাজ্য সরকার কিন্তু নস্যাৎ করে দিয়েছে। আর সেই কারণেই আজকে কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানটা আমরা শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন 3টি শিক্ষক সংগঠন। একদিকে রয়েছেন এবিপিটি এর সাধারণ সম্পাদক মোহন পণ্ডিত, রয়েছেন আইসিডিএস এর অন্যতম নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন। তিনজনকেই স্বাগত আমাদের চ্যানেলে। আমি সবার প্রথম আসবো মোহন বাবুর কাছে। মোহন বাবু, জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হওয়ার পরে সারা দেশ জুড়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা দেখা গিয়েছে, রাজ্যের শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও এর বিরোধিতা দেখা গিয়েছিল, রাজ্য সরকারও এর বিরোধিতা করেছে। এই যে নতুন কমিটি গঠন করা হলো, সেই কমিটি আপনাদের কাছে যদি মতামত জানতে চায়, আপনারা ঠিক কি জানাবেন আপনাদের বক্তব্য? নমস্কার, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট বিষয় আমরা তুলে ধরতে চাই। আরো বহু বিষয় আছে, কিন্তু কয়েকটা নির্দিষ্ট বিষয় আমরা তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে প্রাথমিক স্তরে কোনো 3টি ভাষায় শিক্ষাদান করা যাবে না। প্রথম ভাষা হিসেবে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি যা চালু আছে সেটাকেই বহাল রাখতে হবে। কোনো তৃতীয় ভাষা নিয়ে আসা চলবে না। এবং আমরা নির্দিষ্টভাবে বলতে চাই, কারণ আমাদের যা অভিজ্ঞতা যে যখন লকডাউন পর্ব শুরু হলো সেই সময় অনলাইন ক্লাসের ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে 10 থেকে 15% অভিভাবক তাদের হচ্ছে স্মার্টফোন আছে এবং তাদের একটাই স্মার্টফোন আছে এবং সেটা তাদের কাছে থাকে। ফলে ছাত্রছাত্রীদের জন্য ফোনকে ব্যবহার করার সেই সুযোগ সব অভিভাবক দিতে পারেনি। ফলে ব্যাপকতম ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া অংশ, তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী, তারা এই অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হয়েছিল এবং তার প্রতিফলন দেখেছি গোটা রাজ্যে এই ব্যবস্থাকে চালু রাখা যায়নি এবং এটা লকডাউনের প্রথম পর্যায়ে। পরবর্তীকালে যেভাবে সংকট এবং মানুষের কাজ হারানো, ফলে অনলাইন ব্যবস্থা আমাদের মনে হয়েছে যে সঠিক না। ক্লাসরুমের মধ্যেই ছাত্র এবং শিক্ষক এবং পাশাপাশি অভিভাবকদের যে সমন্বয় আছে সেইটাকে বজায় রাখতে হবে। অনলাইন ক্লাসের দিকে যেভাবে শিক্ষানীতি বলেছে এবারে যে জাতীয় শিক্ষানীতিতে যে 20% উপর অনলাইন শিক্ষাক্রমের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের আর্থ সামাজিক প্রেক্ষিতে দাঁড়িয়ে এইটার বিরোধিতা আমরা করছি। আমরা নির্দিষ্টভাবে বলতে চাই, যেভাবে বলা হয়েছে যে একটা কেন্দ্রীয় পাঠ্যক্রমের কমিটি তৈরি হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে পাঠ্যক্রম তৈরি করবে এবং সেগুলোকেই রাজ্য সরকারকে মান্যতা দিয়ে চলতে হবে। ফলে আমাদের মতো এই বিশাল দেশ, এতগুলো রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং এতগুলো ভাষা, তার বৈচিত্র্য, এইটাকে অস্বীকার করে একটা কেন্দ্রীয়ভাবে যদি পাঠ্যক্রম চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজ্যগুলো এবং সেখানে অবস্থানকারী যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষার সঠিক বিকাশ হতে পারে না। তার নিজ এলাকার বৈশিষ্ট্যকে বাদ দিয়ে, রাজ্যের বৈচিত্র্যকে বাদ দিয়ে এটা হতে পারে না। এটা হতে পারে যে একটা গাইডলাইন দিল, কিন্তু শিক্ষাটা প্রাথমিক স্তরে এবং প্রাক প্রাথমিক স্তরে কিভাবে হবে এইটা রাজ্যের নিয়ন্ত্রণাধীনে থাকা এটা উচিত বলে আমরা মনে করি। এবং এবারের শিক্ষানীতিতে যেভাবে
একটা সমস্ত কিছু রাজ্যের ভূমিকাকে অস্বীকার করে সবটাই কেন্দ্রীয়ভাবে কক্ষিগত করার যে ব্যবস্থা চালু করেছে, এই জায়গাটাকে আমরা বিরোধিতা করছি। এবং সব থেকে বড় কথা, পরিচালন ব্যবস্থা কি হবে, তার গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে। এখন যে জিইসি আছে, এখন যে ডাব্লিউএসি আছে, মাদার কমিটি আছে, তাহলে এই যে বিভিন্ন কমিটিগুলোর মধ্য দিয়ে স্থানীয় মানুষ, স্থানীয় প্রশাসনের সঙ্গে একটা হচ্ছে বিদ্যালয়ের যে সম্পর্ক গড়ে উঠেছে, এইটা ভীষণভাবে লঙ্ঘিত হবে। ফলে শিক্ষা প্রশাসন কিভাবে পরিচালিত হবে এই সম্পর্কে সঠিকভাবে কোনো গাইডলাইন আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্টটাকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রাথমিক স্তরটাকে দুভাবে ভাগ করা হয়েছে। এখন যে ব্যবস্থা আছে যে এবছরে 1/3 প্রাইমারি সঙ্গে যুক্ত করা হয়েছে পঞ্চম শ্রেণীকে, এবং বলা হয়েছে যে সামনের বছরের আগে সমস্ত পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে এখন শিশু শ্রেণী আছে ক্লাস 1, 2, 3, 4, 5, মানে 6টা ইউনিট আছে। এবারে যেটা বলা হচ্ছে যে হচ্ছে 3+ অর্থাৎ নার্সারি, KG1, KG2 প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে হচ্ছে প্রাক প্রাথমিক। তাহলে 3, 4, 5 শুধুমাত্র প্রাথমিক স্তরে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এইটা হচ্ছে অত্যন্ত অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। আমাদের দীর্ঘকাল ধরে যে রীতি চালু আছে, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে আরম্ভ করে আর হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ইউনিট, এইটাকে বজায় রাখতে হবে। এবং তারই সঙ্গে নিরবিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থাকে চালু করা যদি সদিচ্ছা থাকে, আমাদের বহু প্রাইমারি স্কুলে সেখানে অঙ্গনারী কেন্দ্র চলে। ফলে 3+ থেকে শিশুদের সেখানে অঙ্গনারীটাকেও প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করে যাতে একই ক্যাম্পাসের মধ্যে নিরবিচ্ছিন্ন শিক্ষাটাকে যাতে চালু করা যায় তার ব্যবস্থা করতে হবে। আমি এই আইসিডিএস এর বিষয় নিয়ে আমি একটুখানি মধুমিতাদির কাছে জানতে চাইবো। মধুমিতাদি, আইসিডিএস কে কিন্তু প্রাথমিকের প্রাক প্রাথমিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের সংগঠনের কাছে জানতে চাইলে আপনারা ঠিক কোন জায়গায় আপনারা যুক্তিটা দেবেন? হ্যাঁ, মোহনদা যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করব। আমাদের যেটা আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেটা করা হয়, দু ধরনের কাজ করা হয়। একটা হচ্ছে নারী ও শিশু, মানে যে সমস্ত শিশু আছে তাদের মায়েদের পুষ্টি সাধনের কাজ, অর্থাৎ সেখানে তৈরি করা খাবার পরিবেশন করা হয় যাতে শিশুরা পুষ্টি পায় এবং তাদের মায়েরা যারা আবার সন্তান সম্ভাবনা হতে চলেছে বা সন্তান প্রসব করেছে তারাও যাতে পুষ্টি পায়, এই ব্যবস্থাটা করা হয়। দ্বিতীয় কাজ তাদের যে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়ে ঢোকার আগে প্রাক প্রাথমিক একটা শিক্ষা সেখানে দেওয়া হয় শিশুদের। এখন আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় প্রকল্প এই আইসিডিএস কে তুলে দেওয়ার জন্য নানাভাবে ছলে বলে কৌশলে কেন্দ্র সরকার কতগুলো নীতি নেওয়ার চেষ্টা করছে। আমরা প্রথমেই দেখলাম যে পুষ্টিকর খাদ্য যেটা রান্না করে তৈরি করে দেওয়া হয় সেটাকে বন্ধ করে কিছু এনজিওর হাতে সেটাকে তুলে দিয়ে সেখান থেকে প্রিপেয়ার করা খাদ্য, প্যাকেটজাত খাদ্য সমস্ত বেনিফিশিয়ারিজদের কাছে আসবে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছিল। তাহলে পুষ্টিকর খাদ্য তৈরি বা পুষ্টি দেওয়ার জন্য যে কাজ, সেই কাজটাকে ব্যাহত বা বন্ধ করার একটা প্রচেষ্টা প্রথম কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো। তারপরে এবারে কিন্তু তারা হাত দিল যে প্রাক প্রাথমিকের যে শিক্ষা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হয় সেই শিক্ষা ব্যবস্থাটার উপর। আজকে যদি 3 থেকে 5 বছরের এই শিশুদের একটা জায়গায় নিয়ে এসে মিশিয়ে দেওয়া হয় প্রাথমিকের সঙ্গে, তাহলে হয় প্রাথমিকের শিক্ষাকে নিয়ে আসতে হবে অঙ্গনওয়াড়ির মধ্যে, অথবা অঙ্গনওয়াড়ির এই 3 বছরের শিক্ষাটা প্রাক প্রাথমিক শিক্ষাটাকে নিয়ে যেতে হবে প্রাথমিকে। কিন্তু আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই পরিকাঠামো নেই, সেখানে সেই শিক্ষক নেই, সেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই যারা প্রাথমিকে এই প্রাক প্রাথমিক থেকে প্রাথমিককে শিক্ষাদান করতে পারবেন। তাহলে এখানে প্রাক প্রাথমিকের শিক্ষাটাকেও বন্ধ করে দিয়ে আইসিডিএস প্রকল্পটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত
কেন্দ্র সরকার করতে শুরু করলো এই নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে, এটা আমাদের কাছে প্রচন্ড ভাবে পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমি বলবো যে আজকে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বলে যে দুটো জায়গাকে ভাগ করা ছিল এবং সেই জায়গাটাকে নিয়ে বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা রাজ্যে এবং সারা দেশে চালু ছিল, সেখানে আমাদের কিছু মূল শিক্ষা সাথে স্কুলের বাইরে এসএসকে এবং এমএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এবং আন্তঃমিক শিক্ষা কেন্দ্র নামে পরিচিত কিছু বিদ্যালয় চলছিল, যেটা প্রথমে নন ফর্মাল ছিল, যেটা প্রথা বহির্ভূত ছিল, কিন্তু 2010 সালে রাইট টু এডুকেশন আসার পরে সেটাকে প্রথামুক্ত করা হয় এই এডুকেশন সিস্টেমটাকে। কিন্তু এখন আমাদের প্রশ্ন, তাহলে এই এসএসকে এবং এমএসকে তারা কোথায় এবং এই বিষয়ে তাদের কি নীতি নির্ধারণ করা হবে তাদের বিষয়গুলি নিয়ে, এটা আমি এখানে আমাদের আজকে প্রাথমিক এবং আমাদের মানে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে দুটি সংগঠন আছে, প্রত্যেকের কাছেই আমি এটা অনুরোধ জানাবো যে আমরা যে নীতিগুলি নিয়ে যে সমস্যাগুলি নিয়ে তুলে ধরতে চলেছি এই কমিটির কাছে এবং আমাদের আগামী দিনে শিক্ষা নীতির বিরুদ্ধাচরণ করতে গিয়ে যে পয়েন্টগুলো আমরা আনছি তার মধ্যে অবশ্যই কিন্তু এই এসএসকে এমএসকে সমস্যাটিকে কিন্তু আনতে হবে। আমার এইটুকুই বলার। আমি শেষ প্রশ্ন করব সুকুমার বাবুর কাছে। সুকুমারদা, আপনি আগের দিনে আমাদের জানিয়েছিলেন ঠিক কোন কোন পয়েন্টে এই জাতীয় শিক্ষানীতিকে আপনারা বিরোধিতা করছেন। এখন রাজ্য সরকারের যে 6 সদস্যের কমিটি, তারা রাজ্যের সকল শিক্ষক সংগঠনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে, সেখানে আপনারা ঠিক কোন কোন বিষয়গুলোর উপরে পয়েন্ট ওয়াইজ যদি বলেন যেখানে আপনারা আলোকপাত করবেন। অনেক দেরিতে হলো, যেহেতু আলোচনা ওরা করবে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা, রাজ্য সরকারের কাছে আমরা বলবো যেন কেন্দ্রীয় সরকার এই নয়া জাতীয় শিক্ষানীতি চালু করার আগে রাজ্যগুলোর সঙ্গে বিশদভাবে আলোচনা করা এবং পার্লামেন্টে এটাকে নিয়ে আসা। পার্লামেন্টে এটা আলোচনা হওয়া উচিত। এত বড় ইস্যু যেখানে সর্বোচ্চ পার্লামেন্ট, সেখানে আলোচনা হবে না তা নয়, সেখানে করা উচিত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু রাখতে হবে, কারণ যে সমস্ত স্কুলগুলো মাধ্যমিক আছে সেই স্কুলগুলোকে সব উচ্চ মাধ্যমিক করতে হবে। উচ্চ মাধ্যমিক করতে হলে পরিকাঠামো তৈরি করতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, ল্যাবরেটরি করতে হবে, বিভিন্ন রকমের উপাদান দরকার। এটা বলে দেওয়া এবং এটাকে কার্যকরী করা অত্যন্ত জটিল। এখন রাজ্য সরকার বর্তমানে যারা আছেন 11 সাল থেকে যা উচ্চ মাধ্যমিক স্কুল হয়েছে সেখানে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। যারা কোয়ালিফিকেশন সাবটেস্ট করে স্কুলে ঢুকেছিলেন, মাস্টার ডিগ্রি ছিল, তাদের মুখলেখা লিখিয়ে নেওয়া হয়েছে যে আমি ফিজিক্সে এমএসসি, আমি বিনা পয়সাতে 11-12 এর ক্লাস করব, আমি কোনো অর্থ এই জায়গায় দাবি করব না এবং 11 এবং 12 এর খাতা দেখতে বাধ্য থাকবো। এইভাবেই যেখানে আমাদের রাজ্যে স্কুল চলে সেখানে সব স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিক করা, শিক্ষক নিয়োগ করা, এটা চলতে পারে না। আমাদের মাধ্যমিক একটা যা পড়াশোনা হবে তারপরে একটা যাচাই হওয়া দরকার, তারপরে একটা উচ্চ মাধ্যমিক ব্যাপার। সেমিস্টার পদ্ধতি যা আছে এখনো চিন্তন মননের মধ্যে সেটা এখনো হয়নি, এগুলোকে আলোচনার জায়গায় নিয়ে আসতে হবে এই দুটো। তৃতীয় নম্বর, অনলাইন ক্লাসের আমরা বিরোধিতা করছি। অনলাইন চলতে পারে না। 12-14%, 18% বেশি অনলাইনে সুযোগ নিতে পারে না। এখানে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বাড়বে, শিক্ষক নিয়োগ হবে না, সেখানে টিচিং এইডস এর জন্য অর্থ দিতে হবে না, পরীক্ষার মধ্যে অর্থ দিতে হবে না, ছাত্রছাত্রীর মধ্যে ইন্টারাকশন হবে, মূল্যবোধ, নীতি নৈতিকতা, জীবনবোধ এসব তৈরি হবে, সেসবগুলো এই জায়গা থেকে বাদ চলে যাচ্ছে। আর আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জন্মলগ্ন থেকেই বিজ্ঞান মনস্কতা যুক্ত, কুসংস্কার বিরোধী, বিজ্ঞান মনস্কতা যুক্ত অসাম্প্রদায়িক সিলেবাস, তার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি লড়াই করে এসছে। অতএব কেন্দ্রীয় সরকারের দেওয়া এই যে বিভিন্ন রকমের সিলেবাস মানা যাবে না। নিজেদের বাস্তবতার সামনে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারকেই এই সমস্ত দায়িত্ব দিতে হবে। আর স্কুল কমপ্লেক্স যেটা করবার ব্যাপার বলছে, এখানে ফান্ডিং এর বিষয়টাকে সুনিশ্চিত তারা করতে চাইছে। যে জায়গাগুলো ছাত্র কম আছে সেখানে অনেকগুলো স্কুলকে একত্রীকরণ করবো, তাহলে শিক্ষক দিতে হবে না, খরচা খরচ করতে হবে না, এখানে শিক্ষক ওখানে বাড়াবো, তারপরে মিড ডে মিল ইত্যাদি সব বেসরকারি কোনো সংস্থার হাতে তুলে দেবো, এই ধরনের যে চক্রান্ত, তার জন্য স্কুল গুচ্ছটা কিন্তু অন্য কোনো ভাবে নয়, এটার আমরা বিরোধিতা করছি। ভাষা শিক্ষার ক্ষেত্র যেখানে মাতৃভাষার কথা বলা থাকলো 6ষ্ঠ শ্রেণীর অব্দি, এই মাতৃভাষার উপরে কিন্তু জোরটা ঠিক জায়গায় রাখতে হবে। সংস্কৃত ভাষা, যে ভাষা এখন
আমাদের আর কার্যকারিতা নাই, যে ভাষা নিয়ে কিছু কথা নেই, এই ভাষা যা ব্যবহার করতে চাইছে সেটাকে আমরা বিরোধিতা করছি। আর বিষয় ভিত্তিক নির্বাচনের যে গণতান্ত্রিকতা যেখানে দেখেছে যে একজন সায়েন্স করবে, সে নৃত্য নিতে পারে, সে মিউজিক নিতে পারে, অন্যান্য বিষয় নিতে পারে, ইকোনমিক্স নিতে পারে, এইসব যা ব্যাপার আছে, আমরা মনে করি এতে ভালো ছাত্র তৈরি হবে না। বিজ্ঞান মনস্কতা যুক্ত যদি ছাত্র, তার যদি বিজ্ঞান মনন চিন্তন যদি তার তৈরি হয়, তাহলে পাখির চোখ করে সে এগিয়ে যেতে পারবে। এবং এই ধরনের আখেরে যা করতে চাইছে, যা সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাকে কিন্তু 1, 2, 3, 4 করে কিন্তু সবটাই ছত্রভঙ্গ করে দিচ্ছে। এবং এত সব ফান্ডিং এর যে কথা বলেছে ওরা, যে মানে আমাদের দাবি হচ্ছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দীর্ঘদিনের কোঠারি কমিশনের যে দাবি, সে কমিটির সুপারিশ কেন্দ্রীয় বাজেটের 10% জাতীয় 6% ব্যয় বরাদ্দ করতে হবে। আমরা দেখলাম মনমোহন সিং এর সরকার যখন 2014 সালে ছিল, তখন তারা খরচ করতো শিক্ষাখাতে 0.5%, আর বর্তমানে এখন বিজেপির গভর্নমেন্ট সেখানে খরচ করছে 0.4%। তাদের কাছে 6% ব্যয় করা, এটা অনেকটা আমাদের সন্দেহের জায়গায় আছে। বিভিন্ন রকম ভাবে করে এটার মধ্যে দিয়ে শিক্ষাকে কেন্দ্রীকরণ, বেসরকারীকরণ, শিক্ষাকে বাণিজ্যিকরণ, শিক্ষাকে সাম্প্রদায়িকরণ, এই জায়গায় নিয়ে যেতে চাইছে। যা সিস্টেম আছে যেখানে এত অতিমারির দাপট, সেখানে জাতীয় ছাত্রনীতি ঘোষণা করা করতে পারেনি। ছাত্রনীতির উপর যেখানে এখন জোর দেওয়া দরকার, সেখানে পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে অতিমারির সময় শিক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন শিক্ষাবিদদের এত ধরনের পরামর্শ হলো, 484 পাতার একটা খসড়া, তার থেকে তো অনেক মতামত দেওয়া হয়েছে। আমরা মতামত দিয়েছি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, আমাদের এসটিএফআই মতামত দিয়েছে, কত জায়গা থেকে কোন মতামতকে সেই জায়গায় তারা গ্রহণ করেনি। নিজস্ব ভাবে একতরফা ভাবে গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে রাজ্য সরকার যদি এই প্রশ্নে বিরোধিতা করে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাকে সাহায্য সহযোগিতা করবে। এবং আগেও আমরা বলেছি যে এই বিরোধিতার প্রশ্নে রাজ্য সরকার আমাদের সাথে এগিয়ে আসুক, সমস্ত সংগঠনের সাথে এগিয়ে আসুক, সম্মিলিত ভাবে জনবিরোধী যে শিক্ষানীতি, যা ছাত্রছাত্রীদের স্বার্থবাহী হবে না, অভিভাবকের চিন্তন মননের মধ্যে সেটা নিয়ে যেতে হবে। যদিও মাধ্যমিক স্তরের ব্যাপার, কিন্তু কলেজ স্তরের একটা কথা বলে থাকি, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, যে কলেজে ভর্তি হবে, সেখানে বলা আছে 3000 যদি ছাত্র যদি না হয়, সেই কলেজের অনুমোদন থাকবে না। তাহলে গ্রামাঞ্চলে কি 3000 ছেলের পরে এমন কলেজ আছে? ছেলেমেয়েরা পড়তে পারবে? শহরের পরে যেতে হবে অনেক দূরে, বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে, অভিভাবকদের অনেক খরচ হবে। 1, 2 করে যা লিখেছে, ভিতরে ঢুকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারকে ওই জায়গায় থামতে বাধ্য করতে হবে। পশ্চিমবঙ্গ না। সুকুমার দা, মোহন বাবু কিছু একটা বলতে চাইছিলেন, একটু শুনে নি তার কথা। হ্যাঁ, যে বিষয়টা আমি 2-3টে বিষয়, শুধু অনেক বিষয় আছে, 2-3টে নির্দিষ্ট বিষয় বলবো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাতের কথা বলা হয়েছে 30:1, অর্থাৎ হচ্ছে 30 জন ছাত্রছাত্রী পিছু 1 জন শিক্ষক। আমরা মনে করি এইটা বিজ্ঞানসম্মত নয় প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে। আমাদের দাবি হচ্ছে 20:1, অর্থাৎ 20 জন ছাত্রছাত্রী পিছু 1 জন শিক্ষক দেওয়া হোক, এইটা হচ্ছে আমাদের দাবি। দ্বিতীয় কথা যেটা বলার, যে এই শিক্ষানীতিতে বলা হয়েছে যে একই ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন স্কুলগুলোকে একই ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসা হবে। একটা বিস্তীর্ণ অঞ্চলে একই ক্যাম্পাসের মধ্যে স্কুলগুলোকে নিয়ে আসা হবে। আমরা মনে করি এইটা শিশু শিক্ষা অধিকার যে আইন 2019 এইটা হচ্ছে তার বিরোধী, দৃষ্টিভঙ্গির বিরোধী। যেখানে গ্রাম অঞ্চল, প্রতিটা অঞ্চলে ছাত্রছাত্রীদের কাছে বিদ্যালয়ে পৌঁছে যাবে, সেখানে বলা হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বিদ্যালয়গুলোকে একই ক্যাম্পাসে নিয়ে আসার অর্থ হচ্ছে এটাই যে বহু সংখ্যক যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তারা আর হচ্ছে বিদ্যালয়মুখী হবে না। দ্বিতীয় কথা, যে যেহেতু দরিদ্রতার হার আমাদের দেশে, দারিদ্রতার হার বেশি, ফলে যানবাহনের যা ব্যয় এখন বর্তমানে, ফলে বহু অভিভাবক তারা উৎসাহিত হবে না যে হচ্ছে এখানে পাঠানোর জন্য। ফলে এই বিষয়টার বিরোধিতা আমরা হচ্ছে করছি, যে যা
পরিকাঠামো আছে এবং যা অবস্থা আছে, যে প্রতিটা অঞ্চলের বিদ্যালয় সেই অবস্থাটাকে সুনিশ্চিত রাখতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা রাজ্য সরকারের কাছে বলবো, যে বহু প্রাইমারি স্কুলে 2015 সাল থেকে কোনো প্রধান শিক্ষক নেই। অর্থাৎ একটা প্রধান শিক্ষক মানে একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, এবং তার সে বাদ দিয়ে কখনো প্রতিষ্ঠান চলতে পারে না। তাহলে 2015 সাল থেকে হাজার হাজার বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই, শুধুমাত্র টিচার ইনচার্জ দিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে এইটার হচ্ছে আমরা বিরোধিতা করছি এবং প্রধান শিক্ষক নিয়োগের দাবি আমরা করছি, এবং প্রতিটা ক্লাসে শ্রেণীভিত্তিক যাতে শিক্ষক থাকে সেই দাবি আমরা করছি। শুধু 20:1 না, শ্রেণীভিত্তিক শিক্ষক যাতে থাকে সেই দাবি করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অন্যান্য শিক্ষক সংগঠনের প্রাজ্ঞ নেতৃত্ব আছে, সেটা হচ্ছে আগামী 22 সালের মধ্যে সমস্ত প্যারা টিচারদের বন্ধ করে দিতে চাইছি। অর্থাৎ প্যারা টিচার এই সিস্টেমটাকে বন্ধ করে দিতে চাইছে 2022 সালের মধ্যে, যবে থেকে শিক্ষানীতিটা প্রযুক্ত হবে। তাহলে আমাদের রাজ্যে এবং গোটা দেশে যে শিক্ষার একটা পরিপূরক অংশ হিসেবে এবং গুরুত্বপূর্ণ, বহু জায়গায় স্থায়ী শিক্ষক নেই, প্যারা টিচাররা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ফলে সেই প্যারা টিচারদের পুরো বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আমরা বিরোধিতা করছি। প্যারা টিচাররা শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আছে, তাদের কিভাবে স্থায়ীকরণ করে এই শিক্ষা ব্যবস্থার অঙ্গীভূত করা যায় সেই বিষয়টা দেখার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আমরা এখানে আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, তাতে কিন্তু স্পষ্ট একটা জিনিস, যে পরিকাঠামোবিহীন ভাবে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলি একদিকে যেমন বিপদের মুখে পড়বে, পাশাপাশি ছাত্র এবং শিক্ষক অনুপাত যেটা তৈরি করা হয়েছে তাতে কিন্তু ছাত্রদের মধ্যে পড়াশোনার হার কতটা প্রবেশ করবে সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে। রাজ্য সরকার শিক্ষক সংগঠনগুলির কাছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনায় বসতে চলেছেন। আর সেইখান থেকেই কিন্তু আগামী 15ই আগস্টের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় শিক্ষানীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের মতামত জানানো হবে। আর এই মতামতগুলি কি কি হতে পারে তারই কিন্তু এক ঝলক আমরা দেখে নিলাম আজকের এই আলোচনার মধ্য থেকে। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা। ধন্যবাদ তিনজনকেই।